এবং এই জন্যই বাংলাদেশের চিকিৎসা খরচটা স্কাই রকেট হয়ে গেছে। হ্যাঁ, শুধু তাই না, মানে হসপিটালে যদি আইসিইউ ইন্টেনসিভ কেয়ার ইউনিটে কোনো পেশেন্টকে কোনো ডাক্তার রেফার করে, সেই ডাক্তার ওই বেডের একটা ভাড়ার অংশ পায়। হ্যাঁ, সেই জন্য ইন্টেনসিভ কেয়ার ইউনিটে যখন পেশেন্ট থাকে বিশাল একটা বিলের বোঝা তার কাঁধে চাপে। সো এই যে হেলথ মাফিয়া যেভাবে ধরেছে বাংলাদেশের হেলথ সেক্টরকে, এইটা থেকে মুক্ত করার জন্য একটা খুব স্ট্রং অ্যাক্টিভিজম দরকার, স্ট্রং পার্সোনালিটি দরকার, যাকে আসলে খাইয়া দিতে পারবে না এই মাফিয়া ইন্ডাস্ট্রি। হ্যাঁ, দেশে আমি ফিরে গেলে আর কি, হ্যাঁ, মানে আমার সামনে এসে হয়তো মাস্তানি করতে পারবে না আর কি, আই বিলিভ যে এই মাফিয়া গ্রুপ। এবং এটাকে বন্ধ করতে না পারলে আপনি এই হেলথে রিফর্ম করতে পারবেন। মাফিয়াদেরকে বন্ধ করতে হবে, মাফিয়াদেরকে খাইয়া দিতে হবে, মাফিয়াদেরকে খাইয়া দেওয়ার মতো ক্ষমতা বান কাউকে এটাকে ড্রাইভ করতে হবে। হ্যাঁ, সেটা যেই করুক, হ্যাঁ, সেটা আমি তাকে সাপোর্ট দেই বা আমরা সবাই মিলে তাকে সাপোর্ট দেই বা সে নিজেই এটাকে ড্রাইভ করবে। দাদা আরেকটা বিষয় আমি জাস্ট আপনার সঙ্গে যোগ করি, ধরেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মানে যে পরিমাণ ঘুষ দেয় ডাক্তারদেরকে, গাড়ির বাড়ি থেকে শুরু করে মানে চেম্বার সাজায় দেওয়া পর্যন্ত, এবং ভালো ওষুধ কিন্তু বাংলাদেশে তৈরি হয়, খুবই ভালো মানের ওষুধ, আন্তর্জাতিক মানের ওষুধ কিন্তু বাংলাদেশ ম্যানুফ্যাকচার করে, কিন্তু এমাজা যে ডাক্তারকে ঘুষ দিয়ে মানে তার কোম্পানির ওষুধ লিখতে বাধ্য করে, মানে এই যে অনৈতিক যে কাজগুলো, আমার তো মনে হয় যে খুব রিসেন্ট যদি ধরেন এই কমিশন বাণিজ্য আর এমআরদের এই অ্যাক্টিভিটি বন্ধ করা যায়, চিকিৎসা ব্যবস্থায় ধরেন 50% একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। এটা হচ্ছে কি, এটা সামগ্রিক মেধাহীনতার বিষয়। মানে আমিও তো এখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করি, তাই না? মানে আমাদেরকেও ডাক্তারদের কাছে যেতে হয়, আমাদের রিপ্রেজেন্টেটিভরা ডাক্তারদের কাছে যায়, এবং এখানে যে ধরনের রুলস এবং রেগুলেশন আছে, মানে অনেক ডাক্তার ধরেন আমার সাথে মিট করলেন, হ্যাঁ, কথা বলবে বা বললেন যে তোমার সাথে এই টাইমে আমি মিট করি, আমাকে অফিস থেকে রেঞ্জ দেওয়া আছে আমি ঠিক কত টাকা খরচা করতে পারবো ওনাকে চা কফি খাওয়ানোর জন্য, হ্যাঁ, বা আমি ওনাকে কি গিফট দিতে পারবো, এটা টাকায় অঙ্কে ইয়ে করা আছে, এবং আমাকে এটা এসে ডিক্লেয়ার করতে হয় যে আমি এটা দিয়েছি ওনাকে, আমি ওনাকে এই রেস্টুরেন্টে খাইয়েছি, এই যে এত বিল, এবং এটার দাম জানেন, আমি বলি দুজনকেই বলি আর কি, মানে এটা লাঞ্চ যদি করাতে হয় তাহলে এটা 18 ইউরোর বেশি না। 18 ইউরোতে লাঞ্চ হয় কোনো ইউরোপে? হয় না তো, ভালো লাঞ্চ তো হয় না, তাই না? মানে আদতে আসলে আমরা কিছু করতে পারি না, আমরা এই দেশের ডাক্তারদেরকে গিফট, স্যাম্পল, এইটা সেটা এগুলো আমরা দিতেই পারি না। আমাদেরকে করতে হয়, আমাদের ইন্টেলেকচুয়াল কাজ করতে হয়, আমাদের রিসার্চ করতে হয়, রিসার্চ ডেটা দেখাইতে হয়, এটা দেখায় কনভিন্স করতে হয়, হ্যাঁ, অন্য কিছু করার এখানে সুযোগ নাই। ওই সিস্টেমটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা সম্ভব, এবং যেহেতু এটা করতে পারছে না বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, সেই জন্য তারা ডাক্তারকে যে টাকা দেয়, মাসোহারা দেয়, মানে মাসে মাসে খাম দেয়। হ্যাঁ, এরকম এটা কিরকম জানেন, মানে এটা বলি না, এটা যারা শুরু করেছে, যারা এটা ইয়ে করেছে, এইরকম একটা কোম্পানির একজন সেলস ম্যানেজার আমার কোম্পানিতে চাকরি শুরু করলো আর কি। হ্যাঁ, তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই যে আপনারা যে টাকা পয়সা দিতেন এটা কিভাবে, তো খুব লজ্জা পাচ্ছে যে স্যার এইটা আর বললেন না স্যার, এটা যে কিভাবে করতাম, অনেক পায়াস ডাক্তার ছিলেন, টাকাটা নিতে চাইতেন না। তখন আমরা একটা টেকনিক করতাম। কি টেকনিকটা হচ্ছে আমি যে বলতাম, ডাক্তার সাহেব এটা তো আপনার কাছে আসতোই, ডায়াগনস্টিকেরও কিন্তু একই জিনিস, ডায়াগনস্টিক যে টেস্ট হয় সেটারও একই জিনিস, ডাক্তার সাহেব এটা তো আপনার কাছে আসতোই, হ্যাঁ, এটা আমার কাছে এসছে থাকবে, হ্যাঁ, এটা কাজ করি ডাক্তার সাহেব, আপনি একটা এতিমখানায় দিয়ে দেন, আপনার হয়ে আমরা দিয়ে আসবো ওখানে। হ্যাঁ, তো এরকম 3-4 মাস চলতো আর কি। ডাক্তার সাহেব এতিমখানায় দিয়েছে এই যে রশিদ, ডাক্তার সাহেব এতিমখানায় দিয়েছে এই যে রশিদ, ডাক্তার সাহেব এতিমখানায় দিয়েছে এই যে রশিদ, ওনারা খুব খুশি। 4র্থ মাসে এসে বলতো ডাক্তার সাহেব আপনি দিয়ে দিন এতিমখানায়, এই যে রাখেন। বুঝতে পারছেন, মানে এই যে শিফট, এই যে আস্তে 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 তাকে সেন্সিটাইজ করে শিফট করে তাকে করাপ্ট করে ফেলা, এই করাপ্ট প্র্যাকটিসের মধ্যে ঢুকিয়ে ফেলা, এটা করেছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি, এই হেলথ ইন্ডাস্ট্রি। এবার আপনি তো দাদা ওইটা তো জানেন না, এখন চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাপায় দেয় এমআর মানে ওষুধ কোম্পানিগুলা, এবং যেটা নিচে এরকম একটা কার্বন পেপার থাকে, কি প্রেসক্রিপশন লেখা হচ্ছে ওইটা শেষ হওয়ার পরে জমা দিতে হয়। মানে এইটা তো মাইর ছাড়া উপায় নাই, অবস্থাটা ছাড়া উপায় নাই, ধরে ওই কোম্পানিকে ধরে কোম্পানির মালিককে একদম সপাং করে মাইক দেওয়া উচিত, গুলিস্তানে কামানের উপরে দাঁড় করায়। যে কোম্পানি এটা করেছে সেই কোম্পানির মালিককে অথবা মার্কেটিং ম্যানেজারকে। এখন এই প্রসঙ্গে আপনারা বলতে পারেন যে
দাদা আপনি তো বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করেছেন, ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, এই ধরনের কাজ কি আপনি করেছেন? মানে এইরকম কাজ আর কি? না, আমি করিনি। আমার কোম্পানিতে কাজ করেছে এরকম অনেক লোক আছে এখন। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট আপনি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে খোঁজ করলে আমার D16 কাজ করেছে, আমি ধরেন লাস্ট তো কাজ করেছি D16 2010 থেকে 18 পর্যন্ত, 8 বছর D16 কাজ করেছে। সেই সময় ধরেন এখন আপনি প্রায় 300 লোক পাবেন যারা D16 কাজ করে এসছে। যে কারোর সাথে কথা বলতে পারেন, এনিওয়ান। নর্মালি তো যে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বের হলে ওষুধ কোম্পানির লোকজন দেখতে চাইতো যে প্রেসক্রিপশনটা একটু দেখি ডাক্তার সাহেব কি ওষুধ লিখছে। পরে তারা ডাক্তারকে আর ট্রাস্ট করলো না, মানে এত ঝামেলায় গেল না, তার প্রেসক্রিপশনের বই ছাপাই দিছে, যা লিখবেন কপি থাকবে, আমরা জাজ করবো যে আপনি। এটা রবিবারকে বলতে চাই, প্রেসক্রিপশন হচ্ছে অত্যন্ত প্রাইভেট একটা বিষয়, প্রপার্টি। হ্যাঁ, অত্যন্ত প্রাইভেট রেকর্ড, এবং এইটার ছবি তোলা অন্য কাউকে দেখতে চাওয়া এক্সেপ্ট ফার্মাসিস্ট, এটা আইনত নিষিদ্ধ, আইনত নিষিদ্ধ। হ্যাঁ, এবং এই আইনটাকে এনফোর্স করতে হবে, এটা বাংলাদেশ সরকারকেই করতে হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়কেই করতে হবে এটা। এবং এই মাফিয়াদেরকে যদি এখনই চেক না করা যায়, তাহলে এটা পরে এত বড় মাফিয়া হয়ে যাবে যে কেউ এটার সামনে আর দাঁড়াতে পারবে না। এবং আমি এই প্রসঙ্গটা আসতে ভালো হয়েছে আপনি যদি বলেন যে এই যে কমিশন আপনার এমআর এর বাইরে হচ্ছে প্রাইভেসি। মানে আপনি দেখেন যে আমাদের যে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম সিলেটে একটা হসপিটালে পায়ে ব্যথা পেয়ে চিকিৎসা নিল, আমি মানে একটু পরেই দেখলাম যে হসপিটাল কর্তৃপক্ষ তার এই যে প্রেসক্রিপশন থেকে শুরু করে এক্স-রে রিপোর্ট পর্যন্ত সব পাবলিক করে দিছে। তো আজকে যদি আপনি একটা চিকিৎসা নিতে যান, আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে চিকিৎসা করবেন, আধা ঘন্টার মধ্যে আমি আপনার পুরো রিপোর্ট বাইর করে ফেলতে পারবো, যে আপনার ব্লাড রিপোর্টে কি আছে, এক্সরেতে কি আছে, ডাক্তার কি অ্যাডভাইস করছে সব। ডাক্তার ইন্টারভিউ দিয়ে বলবে যে তামিম ইকবালের মতো উনি তো সিগারেট খায়, উনি তো মদ খায়, উনি তো এই করে, সব বলে দিবে। কিন্তু মানে এটা এক ধরনের মানে এই এথিক্যাল এই জায়গাগুলি কিন্তু এথিক্স এর মধ্যে আছে না দাদা, এটাতে পড়ানো হয়, তো পড়ানো হয়, এখন পড়ানো হয়, মানে আমরা পড়ে এসেছি, এখন পড়ানো হয় কিনা আমি জানি না, কিন্তু আমরা পড়ে এসেছি। হ্যাঁ, আমরা পড়ে এসেছি, এবং আমাদেরকে ওথ নিতে হয়, একটা শপথ নিতে হয়। হ্যাঁ, এবং সেই শপথের মধ্যে এই প্রাইভেসি, রোগীর প্রাইভেসির বিষয়টা আছে, এটা আমরা বলতে পারি না, এটা কোনো ডাক্তার বলতে পারে না। এবং আমি আসলে অবাক হয়েছি যে একটা অপারেশন টেবিলে নাহিদ বসে আছে এবং ছবি তোলা হচ্ছে, নাহিদেরও উচিত হয়নি ছবি তুলতে দেওয়াটা, নো ওয়ে। হ্যাঁ, এটা তামিম ইকবাল আইসিইউতে ডাক্তাররা তার ছবি তুলতেছে, ভিডিও করতেছে, ডাক্তার বা হসপিটালের লোকজন, আমি জানি না এক্স্যাক্টলি ডাক্তার কিনা, কিন্তু এগুলো তো অন্যায়, এগুলো তো রোগীর প্রাইভেসি লঙ্ঘন। এবং ভবিষ্যতে তামিম ইকবাল বা একটু পরিচিত রাজনীতিবিদ বা অন্য কেউ এই বাংলাদেশে চিকিৎসা না করার আরেকটা অন্যতম কারণ হচ্ছে তার প্রাইভেসি থাকবে না, তার অনেক ধরনের সমস্যা থাকতে পারে, সেই সমস্যা গোপন থাকবে না। ডাক্তার অন্তত তার বৌরে যায় বলবে যে আজকে তো পিনাকি ভট্টাচার্য আসছিল, আরে জানো না এই সমস্যা, বুঝছেন তো। তার বউ আবার ধরেন রাষ্ট্র হয়ে যাবে পরের দিন স্কুলের বান্ধবীদের কাছে, মানে অভিভাবক বান্ধবীদের কাছে। তো দাদা আমি একটু আমরা একটু ইয়েতে থাকি, আর প্রসঙ্গটা ইয়ে না করি, যে ধরেন সামনে সরকার কিন্তু বিএনপি সরকারি, মানে বিএনপির বাইরে কিন্তু নতুন কোন দল রাষ্ট্র ক্ষমতায় যাবে এটা ভাবার কোনো সুযোগ কিন্তু নাই, মানে আপাতত আর কি বাংলাদেশের যে প্রেক্ষাপট বা সবকিছু। কিন্তু সেখানে ধরেন বিএনপির মধ্যে এক ধরনের অস্থিরতা আমরা দেখছি, মানে সংস্কারের জায়গাটা আমরা যতটুকু আমরা বুঝি যে এই অনির্বাচিত সরকার বলেন আর যাই বলেন, ডক্টর ইউনূস সরকারের পক্ষে যতটুকু সংস্কার বা বিচার করা সম্ভব এটা আর অন্য কারো পক্ষে সম্ভব না। মানে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা আসলেই সম্ভব না কোনোভাবেই, নানা রকমের চাপে, নানা রকমের কিছুতে। আর পলিটিক্যাল নেতারা তো সব একে অপরের ভাইরা ভাই, তাই না? তো অনেক ভাইরা ভাইয়ের রিকোয়েস্টে অনেক কিছু ওলটপালট হবে। তো মানে আমরা কি মানে জনগণ চাচ্ছে একটা দীর্ঘ সময় থাকুক ডক্টর ইউনূস, বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। এক হুজুর দেখলাম ওয়াজের মধ্যে বলতেছে ইউনূস সাহেব যতদিন বেঁচে থাকেন ততদিন যেন নির্বাচন না হয়। তো আবার ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারি আবার বলেছেন যে না ডিসেম্বরে নির্বাচন হবে। অর্থাৎ এক ধরনের একটা জটিল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এবং এরকম একটা বিপ্লবের পরে আমরা যদি সিরিয়ার দিকে তাকাই বা অন্যান্য বিপ্লবোত্তর দেশগুলোর দিকে তাকাই, তার প্রেক্ষাপটে আমাদের প্রেক্ষাপট কিন্তু অনেক বেশি, মানে কি বলবো, মানে মনে হচ্ছে যে বিপ্লবটা একটা পানি ভাত আর কি, এটা কিছুই না, এটা হইতেই পারে। মানে মানুষ এভাবে জীবন দিবে, মানুষ এভাবে অন্ধ হবে, পঙ্গু হবে, এটা সব খুবই স্বাভাবিক। তো
আপনি আপনার কাছ থেকে একটু শুনি, তারপর ইলিয়াসের কাছে যাব। না, প্রথম বিষয়টা হচ্ছে যে ডেফিনেটলি আমাদের একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে, সেটা আসবে, এবং এটা আমাদের সবারই প্রত্যাশা। এবং এটা যেটা কোনো বললেন আপনি যে আগামী নির্বাচনে বিএনপি আসবে, আমরা তো মনে করি বিএনপি সর্ববৃহৎ দল, তারই আসা উচিত, সেটা উচিত, ঔচিত্যের ব্যাপার আর কি। আসবে কিনা সেটা ডিপেন্ড করছে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। হ্যাঁ, আমি সেই ফ্যাক্টর গুলো একে একে আলাপ করবো। অনেকে বলে যে আমি নাকি নির্বাচন চাই না, মোটেও না। বিষয়টা হচ্ছে কি যে শেখ হাসিনা তো সমস্ত সিস্টেমটাকে ডিস্ট্রয় করেছে। হ্যাঁ, সমস্ত সিস্টেম, মানে ইলেকশন কমিশন থেকে শুরু করে জুডিশিয়ারি, প্রশাসন, পুলিশ, আর্মি, কোন ইনস্টিটিউশন, স্টেট ইনস্টিটিউশন বাকি নাই, সব ইনস্টিটিউশনকে ডিস্ট্রয় করেছে। এখন এই সিস্টেমটাকে তো ফাংশনিং করতে হবে, এটা যেন কাজ করে। হ্যাঁ, ধরা যাক যে আমি একটা সবাইকে বলি, যে বিএনপি কেও বলি, যে যেই নির্বাচন আপনারা লাস্ট হারলেন, মানে যে নির্বাচনটা মইনুল আহমেদ এবং ফখরুদ্দিনের অধীনে হলো আর কি, যে নির্বাচনে আপনারা হারলেন এবং লজ্জাজনক ভাবে হারলেন, খুবই কম আসন পেলেন, ওই নির্বাচনের যে মেকানিজম, ওই নির্বাচনের পরের যে প্রশাসন, আর্মি, সেটা কি ইনট্যাক্ট আছে, নাকি তার চাইতেও প্রো ইন্ডিয়া, প্রো হাসিনা হয়েছে? আমার প্রশ্ন এটা। মানে যেই নির্বাচনে আপনারা হারলেন, যেখানে আপনারা শেখ হাসিনা ক্ষমতায় আসলো প্রথম 1/11 পরে, ওই নির্বাচনে যেই সেট আপ ছিল প্রশাসন এবং আর্মিতে, স্পেসিফিক্যালি আর্মিতে, সেই সেট আপটা কি আরো প্রো ইন্ডিয়া হয়েছে, নাকি প্রো ন্যাশনালিস্ট হয়েছে? প্রো ইন্ডিয়া হয়েছে, ঠিক তো? আরো খারাপ হয়েছে। তাহলে আপনি ওই র্যাঙ্ক অ্যান্ড ফাইল এটাকে রেখে আপনাকে কিভাবে হারানো হয়েছে এটা আপনি বলেন। বিএনপি আপনাকে হারানো হয়েছে কিভাবে? খুবই কেয়ারফুলি ডিজাইন করা হয়েছে, কনস্টিটিউশন ডিজাইন করা হয়েছে, এবং এটা বিএনপিরাও স্বীকার করতে বাধ্য হবে। ওই নির্বাচনে কারচুপি হয়েছে, ওই নির্বাচনে এমন ভাবে কারচুপি করা হয়েছে যেন বিএনপি একটা লজ্জাজনক হার হয় বিএনপির। হ্যাঁ, এবং এটা বিএনপিকে স্বীকার করতে হবে। আর স্বীকার যদি না করে তাহলে তো আমাদের বলার কিছু নাই, তাই না? তো ওই সেট আপটা আরো খারাপ হয়েছে, এবং এটা তো আর্মি করছে, ওটা তো আর্মি করছে, তখন তো একটা আর্মি গভর্নমেন্ট, তো মইনু এবং ফখরুদ্দিনের গভর্নমেন্ট তো আর্মি গভর্নমেন্ট। আর্মি এই ইঞ্জিনিয়ারিংটা করছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা। ওই আর্মিটা আরো খারাপ হয়েছে, ওর ভেতর থেকে ন্যাশনালিস্ট এলিমেন্ট আরো বাইরে চলে গেছে। এখন তো এটা মোরাললেস প্রো কি বলবো ইন্ডিয়ান আর্মি। তো এই আর্মি একটা ফেয়ার ইলেকশন দেবে? হ্যাঁ, মানে করতে দেবে? এইটা বিশ্বাস করেন? সম্ভব না, করতে দেবে না। হ্যাঁ, আমরা যদি ফেয়ার ইলেকশন হয়, আমার মনে হয় যে ধরেন এটা বিএনপির এটা বিএনপির জরিপ, ব্রেইন দেখছে তো, আমরা সবাই দেখছি। ব্রেইনের জরিপে ফেয়ার ইলেকশন হইলে মানে মানুষ বলছে যে আমরা 41% বিএনপি কে ভোট দেবে, অ্যাবসলিউট মেজরিটি হয় বিএনপি। কিন্তু আরো কিছু আছে ওইখানে। আচ্ছা, আমি বলি, আমি গতকালকে একটা পোস্ট দিছিলাম, গতকাল না পরশুদিন, যে জামাতে ইসলামের ভোট কত? জামাতে ইসলাম 300 আসনে ইলেকশন করছিল এরশাদ পড়ার পরে 91 সালে প্রথম। এখানে ভোট পেয়েছিল তারা 12.3% সম্ভবত। এবং ওই সময় যদি আমরা সমস্ত ইসলামপন্থী দলগুলোর ভোটগুলো দেখি, তাহলে আমরা দেখবো 14%-এর মতো তারা ওই ভোটটা, এবং ওই ভোটটা ভালো ভোট হয়েছিল। হ্যাঁ, এবং 14% কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট নাম্বার। এখন অনেকে বলে 2%, 3% জামাতের ভোট, 4% ন, তারা সব আসনে নির্বাচন করেনি, তারা কিছু আসনে নির্বাচন করেছিল। ওইটাকে এক করে আমি ন্যাশনাল গড় করে বলি যে 3%, কিন্তু সবগুলো আসনে যখন করেছে তখন তার প্রায় 12.5%-এর মতো ভোট ছিল। বিএনপির যে জরিপ, এটাতে দেখা গেছে যে জামাতের ভোট আসবে 31%-এর মতো। এখন ধরে ছাত্রদের ভোট ওখানে কত আসবে? দেখেছে 5%-এর মতো ভোট আসবে। তো আমরা যদি অন্য সমস্ত ফোর্স, বিএনপির বাইরে অন্য সমস্ত ফোর্সের একটা যদি লুজ অ্যালায়েন্স হয়, তাহলে বিএনপি একটা খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে। এখন বিএনপি যেটা করছে, যে ধরেন এই যে বিএনপির যারা এই অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা, বা অনলাইনে ফেসবুকে যারা লেখালেখি করে তারা গালাগালি করতেছে আমাদেরকে, সেটা আমি গাইড নেই না, কিন্তু তা তো না। মির্জা ফখরুল, মির্জা আব্বাসের মতো সিনিয়র নেতারা, তারা সোশ্যাল মিডিয়ার পিছনে লাগছে এবং কিভাবে
আমাদের সাথে পাঙ্গা নেওয়া শুরু করছে। এমন ধরেন এই পাঙ্গাটা যদি নিতে থাকে তারা কন্টিনিউয়াসলি, এর ভাড়া বোধহয় একটু বেশি, এটা চিপ করার জন্য ওরা একটা কাজ করতেছে, অনেকগুলো কাজ করে আসে, এবং স্টুডেন্টদেরকে ওইখানে পাঠানোর জন্য আরো বেশি মনে করি টেকনোলজিতে করার জন্য ওদের যেই এখানে হার্ভার্ড টার্ভার্ড যা যা আছে, এমআই টেমআই, এদের চাইতে আমার মনে হয় অনেক বেশি আপনার কি বলে চীনের ওদের ইউনিভার্সিটির মান কোনো অংশে কমা না, তো সেখানে পাঠানো যাইতে পারে। মানে ইলিয়াস, ধরেন যে মানে ইন্ডিয়ান দাসত্বের চেয়ে আমি মনে করি যে চীনের সাথে বন্ধুত্ব বা আমেরিকার সাথে বন্ধুত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের জন্য। এবং আমরা যে চিকিৎসার জায়গাটা যেহেতু তারা জোর করে, আমাদের চিকিৎসার যে অধিকার, এটা তো বিশ্বব্যাপী মানবাধিকারের অন্যতম একটা অংশ বিষয়, তাই না? সেটি যেহেতু তারা বন্ধ করেছে, গারল একটা অ্যাটিটিউড করে একটা স্বৈরাচারী শাসককে রক্ষা করার নামে, মানে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দাবিদার একটা দেশ, তো আমার মনে হয় যে আমাদের ওই চিকিৎসার জায়গাটায় আমরা চীনের দিকেই থাকি, পাকিস্তানের দিকে যাই প্রয়োজনে। আর আমাদের দেশে তামিল ইকবালের চিকিৎসার পরে আসলে চিকিৎসকদের প্রতি অন্যরকম একটা আস্থা বেড়ে গেছে না কনক, মানে আমাদের তো কিছু চিকিৎসার প্রবলেম আছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। বিং এ ডক্টর, এটা আমি সবসময় আত্মসমালোচনা হিসেবেই দেখি। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বড় জোর খুব বেশি হলে, মানে বাংলাদেশের থেকে যাবে না তো কোথাও, বরং বাংলাদেশে আসবে চিকিৎসা করতে। এটা করতে হলে বড় জোর 10 বছর সময় লাগবে। মানে ধরেন আমি যদি দেশে যাই 10 বছর যদি কাজ করতে, সরকারে থাকতে হবে না, সরকারে থাকার দরকার নেই, সরকারের বাইরে থেকে যদি আমি 10 বছর কাজ করতে পারি না, বাংলাদেশের হেলথ সিস্টেম একদম পুরো পাল্টায় দেওয়া সম্ভব। হ্যাঁ, এবং বাংলাদেশের মানুষজন বাইরে থেকে চিকিৎসা করতে আসবে। সমস্যাটা কোথায় হয় আসলে, মানে আমি বলি, মানে বিং এ ডক্টর, আমি আসলে এই জায়গাটা ডাক্তারদেরকেও আমি বলবো এটাকে করার জন্য, এটাকে হৃদয়ের সাথে উপলব্ধি করার জন্য। হ্যাঁ, একজন মানুষ যখন চিকিৎসকের কাছে আসে, সে ভয়ানক অসহায় হয়ে আসে, এবং এই সময় সে চায় চিকিৎসক আমার কথা শুনবে। অনেক কথা আছে যেটা বলে, যেটা হয়তো শোনার দরকার নাই, আমার এজ এ ডক্টর আমার হয়তো শোনার দরকার নাই, প্রাসঙ্গিক না, কিন্তু সে কথা বলতে চায়, শোনাতে চায়। হ্যাঁ, এই কথাটা শুনতে হবে, সময় গেলেও শুনতে হবে। হ্যাঁ, এবং আমি প্র্যাকটিস করি না, কিন্তু আমি যদি প্র্যাকটিস করতাম তাহলে আমি কি করতাম? আমি পেশেন্টের সব কথা বলা শেষ হয়ে গেলেও আমি বলতাম, আর কোন সমস্যা আছে? আর কিছু বলবেন? আর কিছু? হ্যাঁ, এইরকম করে আমি শুনে নিতাম একদম শেষ পর্যায় পর্যন্ত। এবং পেশেন্টের কথা যদি শোনা যেত সমস্ত, তাহলেই দেখতেন যে আমাদের রোগীরা স্যাটিসফাইড হয়ে যেত। এটা একটা বিষয়। আর 2 নাম্বার হচ্ছে যে আমাদের হেলথের মধ্যে কিছু মাফিয়া ঢুকেছে। হ্যাঁ, মাফিয়া এটা সব ব্যাপারে, যেমন হসপিটাল মাফিয়া হয়েছে, তারপরে ফার্মাসিউটিক্যালস এ মাফিয়া হয়েছে, হেলথ ইকুইপমেন্টস এ মাফিয়া হয়েছে। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। ধরেন বাংলাদেশে আপনি একটা পেসমেকার বসাবেন আপনার বুকে। আপনি পেসমেকার বাংলাদেশে তো হয় না, এটা কিনে আনতে হয়, বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তো আপনার বুকে যে পেসমেকারটা বসানো হবে, আপনি ধরে নিতে পারেন যে 90% ক্ষেত্রে ওই পেসমেকারটার যা দাম, আমি এখন জানি না কত দাম, ধরেন এটার দাম ধরেন 3 থেকে 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকা যদি দাম হয়, তাহলে ডাক্তার সাহেব ওইখান থেকে 70 থেকে 80 হাজার টাকা কমিশন পাবে। হ্যাঁ, আমার সাথে চ্যালেঞ্জ করতে এসেন না ডাক্তার সাহেবেরা এবং ডিভাইস কোম্পানিরা, চ্যালেঞ্জ করতে এসেন না, আমি একেবারে খাইয়া দেবো কিন্তু। হ্যাঁ, তো তাহলে এই যে 70 হাজার টাকা গেল, এই টাকাটা তো পেশেন্টের পকেট থেকে গেল, এবং এটা তো ডাক্তারের দরকার ছিল না, কারণ ডাক্তার তো ডিভাইসের মালিক না, ডিভাইসের মালিক তো ডিভাইস কোম্পানি, ডিভাইসের একটা দাম আছে, তৈরি হয়েছে, এবং এই দামটা আমি পেশেন্টের পকেট থেকে বের করে আমি ডাক্তারকে দিয়ে দিলাম। এবং এই জন্যই বাংলাদেশের চিকিৎসা খরচটা স্কাই রকেট হয়ে গেছে। হ্যাঁ, শুধু তাই না, মানে হসপিটালে যদি আইসিইউ এ, ইন্টেনসিভ কেয়ার ইউনিটে কোনো পেশেন্টকে কোনো ডাক্তার রেফার করে, সেই ডাক্তার ওই বেডের একটা ভাড়ার অংশ পায়। হ্যাঁ, সেই জন্য ইন্টেনসিভ কেয়ার ইউনিটে যখন পেশেন্ট থাকে, বিশাল একটা বিলের বোঝা তার কাঁধে চাপে। সো এই যে হেলথ মাফিয়া যেভাবে ধরেছে বাংলাদেশের হেলথ সেক্টরকে, এইটা থেকে মুক্ত করার জন্য একটা খুব স্ট্রং অ্যাক্টিভিজম দরকার, স্ট্রং পার্সোনালিটি দরকার, যাকে আসলে খাইয়া দিতে পারবে না এই মাফিয়া ইন্ডাস্ট্রি।
হ্যাঁ, দাদা দেশে আমি ফিরে গেলে আর কি, হ্যাঁ মানে আমার সামনে এসে হয়তো মাস্তানি করতে পারবে না আর কি, আই বিলিভ যে এই মাফিয়া গ্রুপ, এবং এটাকে বন্ধ করতে না পারলে আপনি এই হেলথে রিফর্ম করতে পারবেন। মাফিয়াদেরকে বন্ধ করতে হবে, মাফিয়াদেরকে খাইয়া দিতে হবে, মাফিয়াদেরকে খাইয়া দেওয়ার মতো ক্ষমতা বান কাউকে এটাকে ড্রাইভ করতে হবে। হ্যাঁ, সেটা যেই করুক, হ্যাঁ সেটা আমি তাকে সাপোর্ট দিই বা আমরা সবাই মিলে তাকে সাপোর্ট দিই, বা সে নিজেই এটাকে ড্রাইভ করবে। দাদা আরেকটা বিষয় আমি জাস্ট আপনার সঙ্গে যোগ করি, ধরেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মানে যে পরিমাণ ঘুষ দেয় ডাক্তারদেরকে, বাড়ি থেকে শুরু করে মানে চেম্বার সাজাই দেওয়া পর্যন্ত, এবং ভালো ওষুধ কিন্তু বাংলাদেশে তৈরি হয়, খুবই ভালো মানের ওষুধ, আন্তর্জাতিক মানের ওষুধ কিন্তু বাংলাদেশ ম্যানুফ্যাকচার করে, কিন্তু এমাজা যে ডাক্তারকে ঘুষ দিয়ে মানে তার কোম্পানির ওষুধ লিখতে বাধ্য করে, মানে এই যে অনৈতিক যে কাজগুলো, আমার তো মনে হয় যে খুব রিসেন্ট যদি ধরেন এই কমিশন বাণিজ্য আর এমআরদের এই অ্যাক্টিভিটি বন্ধ করা যায়, চিকিৎসা ব্যবস্থায় ধরেন 50% একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। এটা হচ্ছে কি, এটা সামগ্রিক মেধাহীনতার বিষয়। মানে আমিও তো এখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করি, তাই না? মানে আমাদেরকেও ডাক্তারদের কাছে দিতে হয়, আমাদের রিপ্রেজেন্টেটিভরা ডাক্তারদের কাছে যায়, এবং এখানে যে ধরনের রুলস এবং রেগুলেশন আছে, মানে অনেক ডাক্তার ধরেন আমার সাথে মিট করলেন, হ্যাঁ কথা বলবেন, বা বললেন যে তোমার সাথে এই টাইমে আমি মিট করি, আমাকে অফিস থেকে রেঞ্জ দেওয়া আছে আমি ঠিক কত টাকা খরচা করতে পারবো ওনাকে চা কফি খাওয়ানোর জন্য, হ্যাঁ, বা আমি ওনাকে কি গিফট দিতে পারবো, এটা টাকায় অঙ্কে ইয়ে করা আছে, এবং আমাকে এটা এসে ডিক্লেয়ার করতে হয় যে আমি এটা দিয়েছি ওনাকে, আমি ওনাকে এই রেস্টুরেন্টে খাইয়েছি, এই যে এত বিল, এবং এটার দাম জানেন, আমি ইয়ে বলি দুজনকেই বলি আর কি, মানে এটা লাঞ্চ যদি করাতে হয় তাহলে এটা 18 ইউরোর বেশি না। 18 ইউরোতে লাঞ্চ হয় কোনো ইউরোপে? হয় না তো, ভালো লাঞ্চ তো হয় না, তাই না? মানে আদতে আসলে আমরা কিছু করতে পারি না, আমরা এই দেশের ডাক্তারদেরকে গিফট স্যাম্পল এইটা সেটা এগুলো আমরা দিতেই পারি না, আমাদেরকে করতে হয়, আমাদের ইন্টেলেকচুয়াল কাজ করতে হয়, আমাদের রিসার্চ করতে হয়, রিসার্চ ডেটা দেখাইতে হয়, এটা দেখায় কনভিন্স করতে হয়, হ্যাঁ, অন্য কিছু করার এখানে সুযোগ নাই। ওই সিস্টেমটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা সম্ভব, এবং যেহেতু এটা করতে পারছে না বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, সেই জন্য তারা ডাক্তারকে যে টাকা দেয়, মাসোহারা দেয়, মানে মাসে মাসে খাম দেয়, হ্যাঁ। এরকম এটা কিরকম জানেন, মানে এটা আর বলি না, এটা যারা শুরু করেছে, যারা এটা ইয়ে করেছে, এইরকম একটা কোম্পানির একজন সেলস ম্যানেজার আমার কোম্পানিতে চাকরি শুরু করলো আর কি, হ্যাঁ। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই যে আপনারা যে টাকা পয়সা দিতেন এটা কিভাবে, তো খুব লজ্জা পাচ্ছে যে স্যার এইটা আর বললেন না স্যার, এটা যে কিভাবে করতাম, অনেক পায়াস ডাক্তার ছিলেন, টাকাটা নিতে চাইতেন না। তখন আমরা একটা টেকনিক করতাম, কি টেকনিকটা হচ্ছে আমি যে বলতাম, ডাক্তার সাহেব এটা তো আপনার কাছে আসতোই, ডায়াগনস্টিকেরও কিন্তু একই জিনিস, ডায়াগনস্টিক যে টেস্ট হয় সেটারও একই জিনিস, ডাক্তার সাহেব এটা তো আপনার কাছে আসতোই, হ্যাঁ এটা আমার কাছে এসছে থাকবে, হ্যাঁ এটা কাজ করি ডাক্তার সাহেব, আপনি একটা এতিমখানায় দিয়ে দেন, আপনার হয়ে আমরা দিয়ে আসবো ওখানে, হ্যাঁ। তো এরকম 3-4 মাস চলতো আর কি, ডাক্তার সাহেব এতিমখানায় দিয়েছে এই যে রশিদ, ডাক্তার সাহেব এতিমখানায় দিয়েছে এই যে রশিদ, ডাক্তার সাহেব এতিমখানায় দিয়েছে এই যে রশিদ, ওনারা খুব খুশি। 4র্থ মাসে এসে বলতো ডাক্তার সাহেব আপনি দিয়ে দিন এতিমখানায়, এই যে রাখেন, বুঝতে পারছেন? মানে এই যে শিফট, এই যে আস্তে 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 তাকে সেন্সিটাইজ করে শিফট করে তাকে করাপ্ট করে ফেলা, এই করাপ্ট প্র্যাকটিসের মধ্যে ঢুকিয়ে ফেলা, এটা করেছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি, এই হেলথ ইন্ডাস্ট্রি। এবার আপনি তো দাদা ওইটা তো জানেন না, এখন চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাপায় দেয় এমআর মানে ওষুধ কোম্পানিগুলা, এবং যেটা নিচে এরকম একটা কার্বন পেপার থাকে, কি প্রেসক্রিপশন লেখা হচ্ছে ওইটা শেষ হওয়ার পরে জমা দিতে হয়। মানে এইটা তো মাইর ছাড়া উপায় নাই, অবস্থাটা ছাড়া উপায় নাই, ধরে ওই কোম্পানিকে ধরে কোম্পানির মালিককে একদম সপাং করে মাইক দেওয়া উচিত, গুলিস্তানে কামানের উপরে দাঁড় করায়, যে কোম্পানি এটা করেছে সেই কোম্পানির মালিককে অথবা মার্কেটিং ম্যানেজারকে। এখন এই প্রসঙ্গে আপনারা বলতে পারেন যে দাদা আপনি তো বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করেছেন, ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, এই ধরনের কাজ কি আপনি করেছেন? মানে এইরকম কাজ আর কি না, আমি করিনি। আমার কোম্পানিতে কাজ করেছে এরকম অনেক লোক আছে এখন, হ্যাঁ, মানে অ্যাটলিস্ট আপনি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে খোঁজ করলে আমার D16 কাজ করেছে, আমি ধরেন লাস্ট তো কাজ করেছি D16 2010 থেকে 18 পর্যন্ত 8 বছর D16 কাজ করেছে, সেই সময় ধরেন এখন আপনি প্রায় 300 লোক পাবেন যারা D16 কাজ করে এসছে, যে কারোর সাথে কথা বলতে পারেন, এনিওয়ান। নরমালি তো যে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বের হলে
ওষুধ কোম্পানির লোকজন দেখতে চাইতো যে প্রেসক্রিপশনটা একটু দেখি ডাক্তার সাহেব কি ওষুধ লিখছে। পরে তারা ডাক্তারকে আর ট্রাস্ট করলো না, মানে এত ঝামেলায় গেল না, তার প্রেসক্রিপশনের বই ছাপাই দিছে, যা লিখবেন কপি থাকবে, আমি জাজ করবো যে আপনি। এটা রবিদেরকে বলতে চাই, প্রেসক্রিপশন হচ্ছে অত্যন্ত প্রাইভেট একটা বিষয়, প্রপার্টি, হ্যাঁ, অত্যন্ত প্রাইভেট রেকর্ড, এবং এইটার ছবি তোলা, অন্য কাউকে দেখতে চাওয়া এক্সেপ্ট ফার্মাসিস্ট, এটা আইনত নিষিদ্ধ, আইনত নিষিদ্ধ, হ্যাঁ। এবং এই আইনটাকে এনফোর্স করতে হবে, এটা বাংলাদেশ সরকারকেই করতে হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়কেই করতে হবে এটা, হ্যাঁ। এবং এই মাফিয়াদেরকে যদি এখনই চেক না করা যায়, তাহলে এটা পরে এত বড় মাফিয়া হয়ে যাবে যে কেউ এটার সামনে আর দাঁড়াতে পারবে না। এবং আমি এই প্রসঙ্গটা আসতে ভালো হয়েছে আপনি যদি বলেন যে এই যে কমিশন আপনার এমআর এর বাইরে হচ্ছে প্রাইভেসি। মানে আপনি দেখেন যে আমাদের যে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম সিলেটে একটা হসপিটালে পায়ে ব্যথা পেয়ে চিকিৎসা নিল, আমি মানে একটু পরেই দেখলাম যে হসপিটাল কর্তৃপক্ষ তার এই যে প্রেসক্রিপশন থেকে শুরু করে এক্সরে রিপোর্ট পর্যন্ত সব পাবলিক করে দিছে। তো আজকে যদি আপনি একটা চিকিৎসা নিতে যান, আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে চিকিৎসা করবে, আধা ঘন্টার মধ্যে আমি আপনার পুরো রিপোর্ট বাইর করে ফেলতে পারবো, যে আপনার ব্লাড রিপোর্টে কি আছে, এক্সরেতে কি আছে, ডাক্তার কি অ্যাডভাইস করছে সব। ডাক্তার ইন্টারভিউ দিয়ে বলবে যে তামিম ইকবালের মতো উনি তো সিগারেট খায়, উনি তো মদ খায়, উনি তো এই করে, সব বলে দিবে। কিন্তু মানে এটা এক ধরনের মানে এই এথিক্যাল এই জায়গাগুলি কিন্তু এথিক্স এর মধ্যে আছে না দাদা, এটাতে পড়ানো হয়, তো পড়ানো হয়, এখন পড়ানো হয়, মানে আমরা পড়ে এসেছি, এখন পড়ানো হয় কিনা আমি জানি না, কিন্তু আমরা পড়ে এসেছি, হ্যাঁ, আমরা পড়ে এসেছি, এবং আমাদেরকে ওথ নিতে হয়, একটা শপথ নিতে হয়, হ্যাঁ, এবং সেই শপথের মধ্যে এই প্রাইভেসি, রোগীর প্রাইভেসির বিষয়টা আছে, এটা আমরা বলতে পারি না, এটা কোনো ডাক্তার বলতে পারে না। এবং আমি আসলে অবাক হয়েছি যে একটা অপারেশন টেবিলে নাহিদ বসে আছে এবং ছবি তোলা হচ্ছে, নাহিদেরও উচিত হয়নি ছবি তুলতে দেওয়াটা, নো ওয়ে, হ্যাঁ। এটা তামিম ইকবাল আইসিইউতে ডাক্তাররা তার ছবি তুলতেছে, ভিডিও করতেছে, ডাক্তার বা হসপিটালের লোকজন, আমি জানি না এক্স্যাক্টলি ডাক্তার কিনা, কিন্তু এগুলো তো অন্যায়, এগুলো তো রোগীর প্রাইভেসি লঙ্ঘন। এবং ভবিষ্যতে তামিম ইকবাল বা একটু পরিচিত রাজনীতিবিদ বা অন্য কেউ এই বাংলাদেশে চিকিৎসা না করার আরেকটা অন্যতম কারণ হচ্ছে তার প্রাইভেসি থাকবে না, তার অনেক ধরনের সমস্যা থাকতে পারে, সেই সমস্যা গোপন থাকবে না। ডাক্তার অন্তত তার বৌরে যায় বলবে যে আজকে তো পিনাকি ভট্টাচার্য আসছিল, আরে জানো না এই সমস্যা, বুঝছেন তো। তার বউ আবার ধরেন রাষ্ট্র হয়ে যাবে পরের দিন স্কুলের বান্ধবীদের কাছে, মানে অভিভাবক বান্ধবীদের কাছে। তো দাদা আমি একটু আমরা একটু ইয়েতে থাকি, আরেক প্রসঙ্গটা ইয়ে না করি, যে ধরেন সামনে সরকার কিন্তু বিএনপি সরকারি, মানে বিএনপির বাইরে কিন্তু নতুন কোন দল রাষ্ট্র ক্ষমতায় যাবে এটা ভাবার কোনো সুযোগ কিন্তু নাই, মানে আপাতত আর কি বাংলাদেশের যে প্রেক্ষাপট বা সবকিছু। কিন্তু সেখানে ধরেন বিএনপির মধ্যে এক ধরনের অস্থিরতা আমরা দেখছি, মানে সংস্কারের জায়গাটা আমরা যতটুকু আমরা বুঝি যে এই অনির্বাচিত সরকার বলেন আর যাই বলেন, ডক্টর ইউনূস সরকারের পক্ষে যতটুকু সংস্কার বা বিচার করা সম্ভব এটা আর অন্য কারো পক্ষে সম্ভব না, মানে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা আসলেই সম্ভব না কোনোভাবেই, নানা রকমের চাপে, নানা রকমের কিছুতে। আর পলিটিক্যাল নেতারা তো সব একে অপরের ভাইরা ভাই, তাই না? তো অনেক ভাইরা ভাইয়ের রিকোয়েস্টে অনেক কিছু উলট পালট হবে। তো মানে আমরা কি মানে জনগণ চাচ্ছে একটা দীর্ঘ সময় থাকুক ডক্টর ইউনূস, বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক, এক হুজুর দেখলাম ওয়াজের মধ্যে বলতেছে ইউনূস সাহেব যতদিন বেঁচে থাকেন ততদিন যেন নির্বাচন না হয়। তো আবার ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারি আবার বলেছেন যে না ডিসেম্বরে নির্বাচন হবে। অর্থাৎ এক ধরনের একটা জটিল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এবং এরকম একটা বিপ্লবের পরে আমরা যদি সিরিয়ার দিকে তাকাই বা অন্যান্য বিপ্লবোত্তর দেশগুলোর দিকে তাকাই, তার প্রেক্ষাপটে আমাদের প্রেক্ষাপট কিন্তু অনেক বেশি, মানে কি বলবো, মানে মনে হচ্ছে যে বিপ্লবটা একটা পানি ভাত আর কি, এটা কিছুই না, এটা হইতেই পারে, মানে মানুষ এভাবে জীবন দিবে, মানুষ এভাবে অন্ধ হবে, পঙ্গু হবে, এটা সব খুবই স্বাভাবিক। তো আপনি আপনার কাছ থেকে একটু শুনি, তারপর ইলিয়াসের কাছে যাব। না, প্রথম বিষয়টা হচ্ছে যে ডেফিনেটলি আমাদের একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে, সেটা আসবে, এবং এটা আমাদের সবারই প্রত্যাশা। এবং এটা যেটা কোন বললেন আপনি যে আগামী নির্বাচনে বিএনপি আসবে, আমরা তো মনে করি বিএনপি সর্ববৃহৎ দল, তারই আসা উচিত, সেটা ঔচিত্যের ব্যাপার আর কি। আসবে কিনা সেটা ডিপেন্ড করছে অনেকগুলো ফ্যাক্টরের উপরে, হ্যাঁ। আমি সেই ফ্যাক্টরগুলো একে একে আলাপ করব। অনেকে বলে যে আমি নাকি নির্বাচন চাই না, মোটেও না। বিষয়টা হচ্ছে কি যে শেখ হাসিনা তো সমস্ত সিস্টেমটাকে ডিস্ট্রয় করেছে, হ্যাঁ, সমস্ত সিস্টেম,
মানে ইলেকশন কমিশন থেকে শুরু করে জুডিশিয়ারি, প্রশাসন, পুলিশ, আর্মি, কোন ইনস্টিটিউশন, স্টেট ইনস্টিটিউশন বাকি নাই, সব ইনস্টিটিউশনকে ডিস্ট্রয় করেছে। এখন এই সিস্টেমটাকে তো ফাংশনিং করতে হবে, এটা যেন কাজ করে। হ্যাঁ, ধরা যাক যে আমি একটা সবাইকে বলি, যে বিএনপি কেও বলি, যে যেই নির্বাচন আপনারা লাস্ট হারলেন, মানে যে নির্বাচনটা মইনুল আহমেদ এবং ফখরুদ্দিনের অধীনে হলো আর কি, যে নির্বাচনে আপনারা হারলেন এবং লজ্জাজনক ভাবে হারলেন, খুবই কম আসন পেলেন, ওই নির্বাচনের যে মেকানিজম, ওই নির্বাচনের পরের যে প্রশাসন, আর্মি, সেটা কি ইনট্যাক্ট আছে, নাকি তার চাইতেও প্রো ইন্ডিয়া, প্রো হাসিনা হয়েছে? আমার প্রশ্ন এটা। মানে যেই নির্বাচনে আপনারা হারলেন, যেখানে আপনারা শেখ হাসিনা ক্ষমতায় আসলো প্রথম 1/11 পরে, ওই নির্বাচনে যেই সেট আপ ছিল প্রশাসন এবং আর্মিতে, স্পেসিফিক্যালি আর্মিতে, সেই সেট আপটা কি আরো প্রো ইন্ডিয়া হয়েছে, নাকি প্রো ন্যাশনালিস্ট হয়েছে? প্রো ইন্ডিয়া হয়েছে, ঠিক তো? আরো খারাপ হয়েছে। তাহলে আপনি ওই র্যাঙ্ক অ্যান্ড ফাইল এটাকে রেখে আপনাকে কিভাবে হারানো হয়েছে এটা আপনি বলেন। বিএনপি আপনাকে হারানো হয়েছে কিভাবে? খুবই কেয়ারফুলি ডিজাইন করা হয়েছে, কনস্টিটিউশন ডিজাইন করা হয়েছে, এবং এটা বিএনপিরাও স্বীকার করতে বাধ্য হবে। ওই নির্বাচনে কারচুপি হয়েছে, ওই নির্বাচনে এমন ভাবে কারচুপি করা হয়েছে যেন বিএনপি একটা লজ্জাজনক হার হয় বিএনপির। হ্যাঁ, এবং এটা বিএনপিকে স্বীকার করতে হবে। আর স্বীকার যদি না করে তাহলে তো আমাদের বলার কিছু নাই, তাই না? তো ওই সেট আপটা আরো খারাপ হয়েছে, এবং এটা তো আর্মি করছে, ওটা তো আর্মি করছে, তখন তো একটা আর্মি গভর্নমেন্ট, তো মইনু এবং ফখরুদ্দিনের গভর্নমেন্ট তো আর্মি গভর্নমেন্ট। আর্মি এই ইঞ্জিনিয়ারিংটা করছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা। ওই আর্মিটা আরো খারাপ হয়েছে, ওর ভেতর থেকে ন্যাশনালিস্ট এলিমেন্ট আরো বাইরে চলে গেছে। এখন তো এটা মোরাললেস প্রো কি বলবো ইন্ডিয়ান আর্মি। তো এই আর্মি একটা ফেয়ার ইলেকশন দেবে? হ্যাঁ, মানে করতে দেবে? এইটা বিশ্বাস করেন? সম্ভব না, করতে দেবে না। হ্যাঁ, আমরা যদি ফেয়ার ইলেকশন হয়, আমার মনে হয় যে ধরেন এটা বিএনপির এটা বিএনপির জরিপ, ব্রেইন দেখছে তো, আমরা সবাই দেখছি। ব্রেইনের জরিপে ফেয়ার ইলেকশন হইলে মানে মানুষ বলছে যে আমরা 41% বিএনপি কে ভোট দেবে, অ্যাবসলিউট মেজরিটি হয় বিএনপি। কিন্তু আরো কিছু আছে ওইখানে। আচ্ছা, আমি বলি, আমি গতকালকে একটা পোস্ট দিছিলাম, গতকাল না পরশুদিন, যে জামাতে ইসলামের ভোট কত। জামাতে ইসলাম 300 আসনে ইলেকশন করছিল এরশাদ পড়ার পরে 91 সালে প্রথম। এখানে ভোট পেয়েছিল তারা 12.3% সম্ভবত। এবং ওই সময় যদি আমরা সমস্ত ইসলামপন্থী দলগুলোর ভোটগুলো দেখি, তাহলে আমরা দেখবো 14%-এর মতো তারা ওই ভোটটা, এবং ওই ভোটটা ভালো ভোট হয়েছিল। হ্যাঁ, এবং 14% কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট নাম্বার। এখন অনেকে বলে 2%, 3% জামাতের ভোট, 4% ন। তারা সব আসনে নির্বাচন করেনি, তারা কিছু আসনে নির্বাচন করেছিল, ওইটাকে এক করে আমি ন্যাশনাল গড় করে বলি যে 3%, কিন্তু সবগুলো আসনে যখন করেছে তখন তার প্রায় 12.5%-এর মতো ভোট ছিল। বিএনপির যে জরিপ, এটাতে দেখা গেছে যে জামাতের ভোট আসবে 31%-এর মতো। এখন ধরে ছাত্রদের ভোট ওখানে কত আসবে, দেখেছে 5%-এর মতো ভোট আসবে। তো আমরা যদি অন্য সমস্ত ফোর্স, বিএনপির বাইরে অন্য সমস্ত ফোর্সের একটা যদি লুজ অ্যালায়েন্স হয়, তাহলে বিএনপি একটা খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে। এখন বিএনপি যেটা করছে, যে ধরেন এই যে বিএনপির যারা এই অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা, বা অনলাইনে ফেসবুকে যারা লেখালেখি করে তারা গালাগালি করতেছে আমাদেরকে, সেটা আমি গাইড নেই না, কিন্তু তা তো না। মির্জা ফখরুল, মির্জা আব্বাসের মতো সিনিয়র নেতারা, তারা সোশ্যাল মিডিয়ার পিছনে লাগছে এবং কিভাবে আমাদের সাথে পাঙ্গা নেওয়া শুরু করছে। ধরেন এই পাঙ্গাটা যদি নিতে থাকে তারা কন্টিনিউয়াসলি, তাহলে তাদের অবস্থাটা কি হবে? ধরেন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে, হ্যাঁ, যারা কাজ করছে, যারা সোশ্যাল মিডিয়া একটা ইনফ্লুয়েন্স রাখতে পারে, ছোট হোক বড় হোক, অল্প হোক বেশি হোক কম হোক, একটা তো ইনফ্লুয়েন্স আছে, তো যারা রাখতে পারে, তারা যদি পুরোটা, মানে ধরা যাক, আমি এখানে ছাড়াই বলতেছি, কনক, আপনি, আমি, ইলিয়াস, আমরা তো কেউ অ্যান্টি বিএনপি না। আমরা তো জিয়াউর রহমান, প্রো জিয়াউর রহমান, মানে জিয়াউর রহমানকে আমাদের পলিটিক্যাল আইকন মানি, তাই না?
তো আমরা তো সবাই ন্যাশনালিস্ট, তাই না? আমরা এবং ট্রু সেন্স মানে মানুষ যাতে সাধারণভাবে বোঝে, আমরা তো সবাই রাইটেস্ট, তাই না? তো আমাদেরকে তো শত্রু ভাবার কোনো কারণ ছিল না বিএনপি।